প্লিজ মা, এমন করো না। তুমি ছাড়া আমার আর কে বা আছে বলো? হয়েছে, ছাড়, পাম দিতে হবে না। খেয়ে অফিসে যা, বিকেলে আমাকে পৌঁছে দিয়ে আসবি। আমি আম্মুকে ধন্যবাদ জানিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। ওখানে নয়নকে সব খুলে বললাম। কি বলিস? কিন্তু দোস্ত, বিয়ের দিন যদি নীলা তোকে দেখে বিয়েতে না করে দেয়? সেটাই তো ভয়। কিন্তু জীবনে কিছু পেতে গেলে রিস্ক নিতে হয়। এবার না হয় আমি আমার সম্মানের রিস্ক নিলাম। হুম, তাহলে আজকে তুই বিকেলের দিকে ছুটি নিবি? আম্মুকে নীলাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। তারপর দুপুরের পর ছুটি নিয়ে বাসায় গেলাম। দেখতেছি আম্মু আগে থেকে তৈরি হয়ে বসে আছে। আম্মু, তুমি তৈরি? কিন্তু তোমার হাতের ভ্যানিটি ব্যাগে ওগুলো কি? ওগুলো আমার ঘরের হবু বৌমার জন্য। হয়েছে, এখন তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। তারপর আমি সিএনজি করে আম্মুকে তাদের বাসা অবধি পৌঁছে দিয়ে হবু শাশুড়ি আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। তিনি বাসা থেকে বের হয়ে এসে আম্মুর সঙ্গে পরিচিত হলেন। তারপর তারা বাসায় গেলেন। আমি কোনো কথা না বলে সিএনজি করে বাসায় চলে আসি। ওখানে থাকলে নীলা দেখে ফেললে সর্বনাশ। আম্মু, শাশুড়ি আম্মু নীলাদের বাসায় ঢুকতেই আম্মুকে বসতে দিয়ে শাশুড়ি আম্মু নীলাকে ডাক দিলেন। নীলা আজ শাড়ি পরেছে। হাতে নাস্তার কফিটি নিয়ে আম্মুর সামনে আসতেই নীলাকে দেখে, বাহ, আপনার মেয়ে তো দেখছি বেশ সুন্দরী। কথাটা শুনে নীলা খানিকটা লজ্জা পেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? খুব ভালো। কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। জি। তারপর আম্মু নীলার সম্বন্ধে সব জানলো। নীলার কাছ থেকেই। এই যে মা, দেখো আমার ছেলের ছবি। না আন্টি, আমি দেখেছি। নীলার আম্মু এটা লক্ষ্য করে বুঝলো নীলা এই বিয়েতে সহমত না। কিন্তু নীলা যাকে ভালোবাসে তার সঙ্গে তার বিয়ে হতে চলেছে, তা তো আর নীলা জানে না। কি হলো মা, তোমার চোখে পানি কেন? ওটা কিছু না আন্টি। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি আমার ছেলের বউ হিসেবে তোমাকে দেখতে চাই। তুমি কি রাজি মা? আর যদি তোমার অন্য কেউ থেকে থাকে তাহলে তুমি আমাকে খুলে বলতে পারো। কেননা তুমি আমার মেয়ের মতো। আমি তোমার আম্মু হয়ে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। কথাটি শোনার পর নীলার খুব ভালো লাগা শুরু হলো আম্মুর প্রতি। এইরকমই তো শাশুড়ি আম্মু চেয়েছিল সে। চোখে পানি নিয়ে নীলা বলল। জি না আন্টি। বলেই নীলা আম্মুকে জড়িয়ে ধরল। হয়েছে মা, এবার নাও, তোমাকে আংটি পরিয়ে দিই। আংটি পরানোর কথা শুনতেই নীলার মনে আমার কথা মনে হলো। আবার রাগও চলল তার উপর। অবশেষে আম্মু নীলাকে একটি আংটি পরিয়ে দেওয়ার সময় নীলা বাধা দিল। ও অবশেষে পরে নেয়। নীলা দুঃখিত হলেও সে এরকম শাশুড়ি আম্মু পেয়ে অনেকটা আনন্দিত। আমি ছাদে দাঁড়িয়ে ভাবছি, নীলা যদি বিয়েতে সহমত দেয় তাহলে সে অন্য কাউকে বিয়েতে বর হিসেবে ভাবছে। কিন্তু বিয়ের পর আমাকে দেখলে তার রিয়াকশন কেমন দেখতে হবে ভাবতে ভাবতে কখন যেন আম্মু ছাদে এসে, আবির। মা তুমি? নীলাকে আংটি পরিয়ে আসলাম। মেয়েটা বেশ মিষ্টি, তোর পছন্দ আছে বলতে হয়। আচ্ছা বলতো, তুই এরকম একটা মেয়েকে রেখে অন্য কোনো মেয়ের সঙ্গে টাঙ্কি মারতে গিয়েছিলি? আম্মু তুমিও না? তখন এত কিছু বুঝলে কি যেতাম নাকি? আচ্ছা, 3 দিন পর তোদের বিয়ে ঠিক করে আসলাম। কি বলতেছো? এত তাড়াতাড়ি হবে আমি তো ভাবি নাই। আচ্ছা, সে কি পাত্রের ছবি দেখেনি? না, দেখতে চাইনি। তারপর আম্মু সব খুলে বলল। শোন, এই 3 দিন অফিস করবি, তারপর বিয়ের জন্য ছুটি নিবি, ঠিক আছে? আর কোনো গোলমাল আমি শুনতে চাই না। বলেই আম্মু চলে গেল। তার মানে নীলা আম্মুকে অনেক পছন্দ করেছে। আবার আংটি পরতেও দ্বিধাবোধ করছিল। আমি জানি নীলার মনে এখনো আমি আছি। অবশ্য আমি জানি সে অভিমানে বিয়েতে হ্যাঁ করেছে। সে ভাবছে বিয়েটা অন্য ছেলের সঙ্গে হবে। সে তো আর জানে না বিয়েটা তার আমার সঙ্গে হতে চলেছে। সে কি একথা জানে না যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না? বিয়েটা আমার সঙ্গে হলেও আমি ততটাও আনন্দিত না, কারণ সে আমাকে দেখে সহমত দিলে আমি অনেক আনন্দবোধ করতাম। যাক, এসব ভাবতে ভাবতে নয়নের ফোন। কিরে, কই তুই? বাসায় আছি, তুই কোথায়? অফিস ছুটি, বাসায় যাচ্ছি। তারপর বল, কিছু হলো কি? তারপর ওকে সব খুলে বললাম। কি বলিস? হ্যাঁ বলে দিয়েছে? হুম। তাহলে তো ভালো হলো। এই 3 দিন অফিস করবি, তারপর ছুটি নিবি। আমাকে কি ইনভাইট করবি নাকি? আরে কি বলছিস? তুই বেস্ট ফ্রেন্ড এই কথা বললি? তুই অবশ্যই বিয়েতে থাকবি। তারপর ওর সঙ্গে কথা বলে ফোন কেটে দিলাম। এইভাবে একদিন কেটে গেল।
সকালে ঘুম থেকে অফিসে ওঠা, আবার বাসায় আসা, আর হাতে মাত্র 2 দিন বাকি। কিন্তু নীলার সঙ্গে দেখা নেই। বাসায় গিয়ে ওই আবার এক কাজ। পরের দিন অফিস থেকে বাসায় আসার সময় ভাবলাম নীলা যে হাসপাতালে থাকে সেদিক দিয়ে যাব। ওরও তো এই সময় ছুটি, সিএনজি করে যাচ্ছি। এ কি, নীলা রাস্তায় দাঁড়িয়ে? সে হয়তো বাসায় যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। সে আমার সিএনজিটাই দাঁড় করালো। সিএনজিতে উঠতে গিয়ে নীলা আমাকে দেখে ফেলে। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। লক্ষ্য করলাম নীলার চোখের নিচে কালো দাগ পড়ে আছে। অবশ্য জানি এটা কেন। সে সিএনজিতে উঠতে দ্বিমত করলে বসতে পারেন, আমি কোনো কথা বলবো না। তারপর নীলা সিএনজিতে আমার পাশের সিটে উঠে বসলো। সিএনজিতে শুধু আমরা 2 জন। কিছু দূর যাওয়ার পর আমি কথা না বলে থাকতে পারলাম না। তুমি তো অনেক শুকিয়ে গেছো দেখছি। নীলা অন্যদিকে তাকিয়ে, কোনো সাড়া নেই। কি হলো, কথা বলছো না কেন? এখনো কি আমার উপরে অভিমান করে থাকবা? নীলা, আমি আগেও বলেছি এটা অভিমান করে থাকার সময় নয়, বরং এটা। বলতে না বলতেই প্লিজ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আর শুনুন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আমি অন্য কারোর। সো প্লিজ এইভাবে আমাকে ডিস্টার্ব করবেন না। কথাটি শুনেই চোখের জল বেরিয়ে আসলো, কিন্তু সেটা প্রকাশ করলাম না। নীলা, তোমার হাতগুলো কি আর একবার ধরতে পারি? নীলা কোনো কিছু না বলে বলল, ড্রাইভার, গাড়ি থামান। আর আমার বাসায় এসে পড়েছি। আর হ্যাঁ, আপনাকে দাওয়াত রইল বিয়েতে আসার কাল রাতে। বলেই নীলা দৌড়ে চলে গেল। কথাটি কিছুটা কান্না ভেজা চোখ নিয়ে বললেও সেটা বুঝতে না দিলেও আমি বুঝতে পেরেছি নীলা তার বিয়েতে আমাকে ইনভাইট করলো। সে তো আর জানে না বিয়ের বর আমি নিজে। তারপর আমি বাসায় চলে আসি, এসে খেয়ে ঘুমিয়ে যাই। সকাল হতেই আম্মু বলল, কিরে আবির, আর কত ঘুমাবি? ওঠ, আজকে বাদে তোর আগামীকাল বিয়ে। মা, আরও একটু ঘুমাতে দাও। ওঠ বলছি, আর শোন, আমরা বিয়ের আয়োজন শুরু করে দিয়েছি। আজকে তোর খালা আর তার মেয়ে আসবে। তারা এসে রাতেই আমরা মেয়ে আনতে যাব। মা, এটা আমার বিয়ে, তোমার একমাত্র ছেলের বিয়ে, আর তুমি কি না কোনো অনুষ্ঠান করবে না? করবো তো, আত্মীয় স্বজনরা আসছে বলে। আর তোর হবু শাশুড়ি আম্মু ফোন করেছিল সকালে, বলল বিয়েতে অনুষ্ঠান হবে এবং তাদের বাসায় অনেক মেহমান। তুই আজকে ছুটি নিয়ে নে। বলেই আম্মু চলে গেল। আমি অফিসে ফোন করে বিয়ের জন্য ছুটি নিলাম। তার সঙ্গে নয়নেরও ছুটির কথা জানিয়ে দিলাম। আমি ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। ততক্ষণে বাসায় দূরের মেহমান চলে এসেছে। খালা এবং তার মেয়ে আমাকে দেখার সঙ্গেই বলল, আরে আবির, কেমন আছিস? আরে নদী, কখন আসলি? এই তো, এই মাত্র আসলাম। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু খালা আসছে। তারপর তাদেরকে রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর নয়নও চলে আসলো। এভাবে গল্প করতে বিয়ের সময় চলে আসলো। অপরদিকে নীলা বউ সেজে বসে আছে। তাদের বাসায় সহ মেহমান ভর্তি লোকজন। আচ্ছা মা, হবু জামাই আসলে তার সঙ্গে কি কথা বলবি না? না মা, আমার বিশ্বাস তুমি আমার জন্য ভালো ছেলে দেখেছো। কিন্তু মা, তুই একবার কথা বলিস। মা, বিয়ে আজকে, কথা বলে কি হবে? তারপর নীলার আম্মু নীলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, সাথে নীলাও কেঁদে দিল। মা, আমি যার সঙ্গে তোর বিয়ে দিচ্ছি সে অনেক ভালো একটা ছেলে। তুই বিশ্বাস রাখ, ও তোকে খুব খুশিতে রাখবে। আর তুই আমাকে কথা দে, তুই ছেলেকে দেখার পর কখনো পালিয়ে আসবি না। এ তুমি কেমন কথা বলছো মা? না, তুই আমাকে কথা দে। কথা দিলাম। তারপর আবার জড়িয়ে কান্না শুরু করে নীলা। কিছুক্ষণ পর নীলা বাইরে এসে কাউকে খুঁজে কিন্তু পায় না। এই কি, তাহলে আবির আমার বিয়েতে আসেনি? এসব হতে বিয়ের সময় ঘনিয়ে আসলো। আমরা গাড়ি নিয়ে রওনা হলাম। হবু শ্বশুরের বাসায় পৌঁছে তাদের বাসায়ও দেখছি অনেক মেহমান। কিছুক্ষণ পর নীলাকে বউ সেজে নিয়ে আসা হলো। দেখতে অসাধারণ লাগছে। লাল শাড়িতে কি অপরূপ দেখাচ্ছিল তাকে। নীলাকে আমার কাছেই বসানো হলো। তারপর বিয়ের সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা সম্পন্ন করা হলো। কিন্তু নীলা আমার দিকে একবারও তাকায়নি। নীলাকে নিয়ে আসার সময় সে তার আম্মুকে জড়িয়ে ধরে অনেকবার কেঁদেছে। নীলাকে নিয়ে গাড়িতে বসে আছি। জানালার ওপার হয়ে সে শুধু কেঁদে চলেছে। আমি তার দিকে টিস্যুর বক্সটা এগিয়ে দিলাম। এইভাবে বাসায় চলে আসলাম। আজ আমার বাসর রাত। খুব অদ্ভুত লাগছে। আমার বিয়েটা এভাবে হবে আমি স্বপ্নেও ভাবিনি। বাস্তবে ভাবা তো দূরে থাক, আরও ভালো লাগতো যদি নীলা ইচ্ছায় আমাকে বিয়ে করত। কিন্তু কি আজব, তার বিয়ে, অথচ সে আমার উপর অভিমান করে তার হবু বরকে দেখলো না। কিরে, তুই ছাদে কি করিস? আরে নয়ন, তুই ঘুমাসনি? না, ঘুমাতে যাচ্ছি।
আর তুই এখানে কি করিস? তাড়াতাড়ি রুমে যা, গিয়ে ভাবির মিষ্টি মুখটা দেখবি না? আমার তো ভয় লাগছে রে, সে আমাকে দেখার পর কি যে করে বসবে কে জানে। আরে ভয় পাস কেন? কিচ্ছু হবে না, তুই ভেতরে যা। আর হ্যাঁ, সময় হলে ভাবির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি। বলতেই আমি ওকে জড়িয়ে ধরলাম। অনেক ধন্যবাদ বন্ধু, তুই আমাকে সাহায্য করেছিস। এইসব বলে কি তুই এখন আমায় লজ্জা দিবি? আরে কি বলিস? তাহলে তাড়াতাড়ি যা, না হলে রাত শেষে সকাল হয়ে যাবে। তারপর আমি রুমের দরজার কাছে আসতেই ভয় লাগতে শুরু করলো। কেমন হবে নীলার রিয়াকশন ভাবতেই ভয় লাগছে। রুমের ভেতরে ঢুকলাম। নীলা খাটের উপরে ভদ্র মেয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। রুমের দরজা লাগিয়ে দিয়ে তার কাছে যেতেই হঠাৎ নীলা বলে উঠল, প্লিজ আমার কাছে আসবেন না। আমি এই বিয়েটা করতে চাইনি, কিন্তু বিশ্বাস করুন আমি একজনকে ভালোবাসতাম, তাই রাগে অভিমানে আপনাকে বিয়ে করেছি। আর এখন তাকে আমি ভালোবাসি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনি যা যা বলবেন আমি তাই তাই করব, কিন্তু আমার কাছে আসবেন না। আমার নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমি নীলার কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি জানতাম নীলা এখনও আমায় ভালোবাসে, এটা ভাবতেই চোখে পানি চলে আসলো। কিন্তু না, আজ কাঁদলে চলবে না। কিন্তু সে এটা কি বলল? সে এখনও আমাকে ভালোবাসে? আবার এই সংসার করার জন্য সে কিছুটা সময় চাচ্ছে নিজেকে বদলে নেবার। নীলা আমার উপর এতটা অভিমান করে আছে যে বাধ্য হয়ে অন্যের সঙ্গে সংসার করতেও রাজি। আমার কোনো উত্তর না পেয়ে আপনি কোনো কথা বলছেন না কেন? আমি কোনো কিছু না বলে খাটে গিয়ে বসলাম। ঠিক আছে, আমি আপনাকে স্পর্শ করব না, আপনি আপনার ঘোমটাটা সরান। আমার গলার আওয়াজ চিনতে পেরে সঙ্গে সঙ্গে ঘোমটা সরিয়ে নীলা কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো নীলা, এইভাবে কি দেখছো? আমাকে চিনতে পারোনি? না, এটা বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে কি করছি। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার আম্মুকে আমাদের সব কথা খুলে বলেছিলাম, তারপর তিনি বিয়েতে রাজি হন। নীলার দিকে তাকাতেই তার চোখে পানি দেখলাম। বুঝলাম সে প্রচুর রেগে আছে। নীলা আমাকে কোনো কিছু না বলে বিছানা থেকে নেমে সোজা দরজার দিকে হাঁটা ধরল। আমি তার হাত ধরে বললাম, কোথায় যাচ্ছ নীলা? হাত ছাড়ুন, না হলে ভালো হবে না। কিন্তু আপনার মতো প্রতারকের সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছা নেই। হাত ছাড়ুন বলছি। নীলা কি বলো এসব? বাড়ি ভর্তি মেহমান, তুমি এভাবে গেলে মানুষ কি ভাববে? নীলা এক ঝটকায় আমার হাতটি ছাড়িয়ে নিল। আপনার মতো একজন প্লে বয় প্রতারকের কাছে আমি থাকতে চাই না। আপনি একজন প্রতারক। আগে তো মানুষের মন নিয়ে খেলেছেন, আর এখন প্রতারণা করছেন। আপনার মতো বেহায়া লোক আমি আমার জীবনে দেখিনি। নীলার এই কথাগুলো শুনে আর রাগ কন্ট্রোল করে রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে গালে দুইটা চড় বসিয়ে দিলাম। নীলা তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। মেঝেতে বসে থেকে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমি তাকে হাত ধরে দাঁড় করালাম। রাগে আমার চোখগুলো লাল হয়ে গেছে। নীলা এতে অনেকটা ভয়ে আছে বুঝতেছি। দাঁড়া হয়ে গেলে হাত দিয়ে এখনো আমার দিকে কান্নামাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। এবার বলো, আমি কি ভুল করেছি? কোথায় প্রতারণা করেছি বল? আমি তোকে কোথায় ঠকিয়েছি? হ্যাঁ, আমি আগে প্লে বয় ছিলাম, তা আমি স্বীকার করছি। তোর মন নিয়ে খেলা করেছি, তাও আমি স্বীকার করছি। কিন্তু তার জন্য আমি তোর কাছে অনেকবার ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুই করেছিস ক্ষমা? পরে আমি আমার ভুল বুঝতে পেরে তোকে পাগলের মতো খুঁজে বেড়াই, কিন্তু না, কোথাও খুঁজে পাইনি। তুই চলে আসার পর থেকে বুঝতে পারি যে আসলে আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার ভুল শুধরানোর কি একটা সুযোগ দিয়েছিলি? লক্ষ্য করলাম নীলা ভয়ে কাঁপছে। আসলে তুমি আমাকে সত্যিকার অর্থে কখনো ভালোবাসোনি নীলা। তুমি যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসতে কখনো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে তো দূরে থাক, চিন্তাও করতে না। লক্ষ্য করলাম নীলা আমার কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এখন কাঁদছো কেন? আমার এমন রুড ব্যবহার দেখে, না নিজের ভুল বুঝতে পেরে বলো? নীলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। নীলা, আমি তোমাকে কখনো ঠকাইনি, বরং আমাদের সব কথা আমি তোমার আম্মুকে খুলে বলেছিলাম। শোনার পর তিনি এই বিয়েতে রাজি হন। তোমাকে তিনি ছবিও দিয়েছিল দেখতে, কিন্তু তুমি দেখোনি। আবার আমার আম্মু তোমাকে দেখতে এসে আমার ছবি তোমাকে দিয়েছিল, তুমি দেখতে চাওনি। এমনকি বরের নাম কি তুমি তা জানতেও প্রয়োজন বোধ করনি। তুমি ছবিটা দেখলে হয়তো আর এই বিয়েটা হতো না। আর তুমি আমার ছবিটা দেখে বিয়েতে না করলে আমিও তোমাকে আর বিয়ে করতাম না। তোমার আম্মু মনে করেছিলেন তুমি আমাকে বিয়ে করে পরে মেনে নিয়ে সুখে থাকবা, তাই তিনি রাজি হয়েছিলেন। এখন সব শুনে এখনও যদি আমাকে ভুল ভেবে থাকো তাহলে যাও। আমি রুমের দরজা খুলে দিলাম। আর কখনোই তোমার আশেপাশে আমি যাব না, কখনো ডিস্টার্ব করব না, যাও। নীলা কোনো কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি আবার রুমের দরজাটা লাগিয়ে সোফায় বসে পড়লাম। আজ নিজের মাঝেই খুব অভিমান জমেছে। যত রাগ অভিমান ছিল তা আজ সব নীলার উপর ঝেড়েছি। চোখগুলো এখনো আমার লাল বর্ণ ধারণ করে আছে, কিন্তু
নীলাকে এত জোরে গালে চড় মারা আমার উচিত হয়নি। পরক্ষণে মনে হলো যে না, গালে চড় মেরে ঠিকই করেছি। সবসময় পাগলামি সহ্য করলে হয় না, শাসনও করতে হয়, আর তার অধিকার আমার আছে। কিন্তু অনেকক্ষণ তো হলো, নীলা এখনো বের হচ্ছে না কেন? দরজার কাছে যেতেই নীলা দরজা খুলে বের হয়ে আসলো। আমাকে দেখে কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে রইল। নীলার চোখগুলো লাল বর্ণ আকার ধারণ করেছে। বুঝলাম ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করেছে। তাতে আমার কি? আমি কোনো কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। শেরওয়ানিটা চেঞ্জ করলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নীলা বিয়ের শাড়ি চেঞ্জ করে নীল শাড়ি পরেছে। কি অপরূপ দেখতে, সুন্দর লাগছে তাকে। নীলাকে এমন ড্রেসে অনেক আগে দেখেছিলাম, এখন দেখতে আরো বেশ সুন্দরী লাগছে। পরক্ষণে কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই মাথায় রক্ত চড়ে গেল। আমি কোনো কিছু না বলে আমার বালিশ কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। লক্ষ্য করলাম নীলা এখন দাঁড়িয়ে আমার দিকে কান্না মাখা চোখে তাকিয়ে আছে। দেখে খুব মায়া লাগছে, কিন্তু না, আমি আর কোনো মায়া দেখাতে যাব না। বেশি দরদ দেখাতে গেলে লাঠি চড়ে বসবে। আপনি ঘুমাতে পারেন, আমি লাইট অফ করব না। আগামীকাল আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো। বলেই আমি ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে কারো কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি লাইট অফ। ডিমের আলোয় নীলাকে দেখতে পেলাম বিছানায় ওই পাশ হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীলাকে কাঁদতে দেখে খুব খারাপ লাগছে যে আমার এমনিতেই আগে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এখন বিয়ের পরও কি তাকে কাঁদাবো? যাই হোক, সে তো আর এই বিয়ে মানে না। আমি আর ঘুমালাম না। আজ রাতের আকাশটা খুব মেঘালয়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশের বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝের মধ্যে আমার রুমটি আলোয় ভরে উঠেছে। এতক্ষণে হয়তো নীলা ঘুমিয়ে পড়েছে। এই বৃষ্টির রাতে খুব করে ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, কিন্তু তা আর সম্ভব নয়। কিন্তু তারপরও আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। গুটি গুটি পায়ে খাটের কাছে গেলাম। নীলা ওপাশ হয়ে ঘুমাচ্ছে। আকাশের বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝের মধ্যে আমার রুমটি আলোয় ভরে উঠছে, আর এ আলোয় তার মায়াবী মুখখানা আরো মায়াবী দেখাচ্ছে। আজ অতিরিক্ত কাদার কারণে নীলার মুখখানা মলিন হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। আরও একটু কাছে যেতেই দেখলাম চোখের নিচে কালো দাগ বসে গেছে। না, এখানে এভাবে থাকলে বুঝে যাবে। আমি আবার সোফায় গিয়ে শুয়ে পড়লাম। এক রুমে ভালোবাসার মানুষটি থাকার পরও কোনো কিছু বলতে পারছি না, আবার ঘুমিয়ে গেলাম। বাইরে এখনো বেঘরে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর ঘুমের মধ্যে কে যেন আমার মাথায় হাত দিল। আমি ঘুমিয়ে থেকে সেটা অনুভব করছিলাম। চোখ মেলে তাকাতেই কাউকে দেখলাম না। নীলাকে খাটে দেখলাম শুয়ে থাকতে। এভাবে সকাল হয়ে গেল। ভোর কখন হয়েছে তা আমি বুঝতে পারিনি। দরজায় কে যেন কড়া নাড়ছে। ওই শব্দে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি নীলা খাটে নেই। আমি দরজা খুলে দিলাম। কি ভাইয়া, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না বুঝি? ও তুই? আরে না, কেবল তো ভোর হলো। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আসো। ওকে হ্যাঁ বলে দরজাটা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে দিতে ওয়াশরুম থেকে নীলা বের হয়ে আসলো। আমি দেখি টাসকি খেয়ে গেলাম। মনে হয় গোসল করেছে। নীলা বের হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি কোনো কিছু না বলে টাওয়েল ব্রাশ নিয়ে ওয়াশরুমের দিকে যেতেই নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আবির, আমি অনেক ভুল করেছি। এই করছেন কি? ছাড়ুন, আপনি চিন্তা করবেন না। আজকে আপনাকে আপনার বাসায় দিয়ে আসবো। প্লিজ ক্ষমা করে দাও, আমি সত্যি আর কখনো এমন আচরণ করব না। আমি তোমাকে ভুল বোঝার জন্য সরি। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। না, আর ভালো লাগছে না। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নীলা একদম দরজার সামনে দাঁড়িয়ে। আমি কোনো কিছু না বলে নিচে চলে গেলাম। সেও আমার পিছু পিছু নিচে আসলো। আরে মা, আসো, বসো। তারপর সকালের নাস্তা করলাম। আম্মু আমাকে ইশারা দিয়ে বলছে কি হয়েছে। আমি তেমন গুরুত্ব না দিয়ে খেয়ে ছাদে চলে আসি। কিছুক্ষণ পর আম্মু আসলো। কি হয়েছে বলতো? নীলা তোকে দেখে কোনো কিছু বললো না কেন? তারপর আমি সব ঘটনা আম্মুকে খুলে বলি। তার মানে সে তার ভুল বুঝতে পেরেছে। তো আর কি লাগে বাবা, তুই ওকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথা শুনে চুপ করে আছি। যেহেতু নীলাকে আগে অনেক কষ্ট দিয়েছি, তাই আর কষ্ট দিতে চাই না ওকে। তারপর আমি আর আম্মু বাসায় চলে আসি। ড্রয়িং রুমে দেখি নীলা আর নদী বসে গল্প করছে। আমি সোজা আমার রুমে চলে আসলাম। আমার পিছু পিছু নীলাও আসলো। আমি বসে আছি। নীলা রুমে এসে দরজায় দাঁড়িয়ে আমাকে দেখে আছে। যান, তৈরি হয়ে নেন, আপনাকে আপনার বাসায় ছেড়ে দিয়ে আসি। আমি কি একবারও বলছি যে বাসায় যাব? চুপ। বলো। বলেই নীলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই করছেন কি? ছাড়ুন। না, আমি ছাড়ছি না। বলে আমি তাকে ছাড়িয়ে নিলাম। নীলা কোনো কিছু না বলে একটা ফল কাটার নাইফ হাতে নিয়ে, এই যে মিস্টার, আমার অধিকার আছে আপনার প্রতি। আপনি কি আমার অধিকার খাটাতে দেবেন? না দিব আমার হাতে চালিয়ে। আমি কিছুটা ঘাবড়ে যাই। এই কি করছেন কি? দিন, নাইফটা দিন, হাত কেটে যাবে। জি, হাত কাটার জন্যই নিয়েছি।
আমি কোনো কিছু না বলে তার থেকে নাইফটা কেড়ে নিতেই আমার হাতটি কাটা যায়। আমার হাতটি কেটে যাওয়া দেখে নীলা ভয়ে কেঁদে দেয়। নীলা দৌড়ে তার ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে। খুব লেগেছে না? আমি তার দিকে তাকিয়ে আছি। কি অসহায়ের মতো নীলা আমায় ভালোবাসে আর আমি। নীলার কান্না শুনে আম্মুর রুমে চলে আসে। কি রে, কি করে হাত কাটলো? তারপর নীলা সব খুলে বলে। এই ঘটনার পর রাতে শাশুড়ি আম্মু খালা বসে অনেক কথা শুনিয়েছে নীলাকে। পরে আমাদের এসব নিয়ে মীমাংসা করে সব ঠিক হয়ে যায়। জি, এবার ক্ষমা করেছো তো? কিন্তু আমাকে গালে চড় মারা সুদে আসলে নেব। আজকে রাতে বুঝবা খেলা কাকে বলে। দেখবো কত পারো। আচ্ছা, কয়টা বাবু নিবা বলো? আমার তো মনে হচ্ছে তুমি কেঁদে দিবা। কথাটা শুনতেই নীলা হেসে দিল। তাই নাকি? দেখি কেমন কে কাকে কাঁদায়। কথাটা শুনে দুইজনে হেসে দিলাম। বলেই নীলাকে জড়িয়ে ধরে খাটে শুয়ে বাকিটা ইতিহাস। এখনো শুনবেন নাকি? ভালো থাকুক এরকম মধুর সম্পর্কের ভালোবাসাগুলি।